ডক্টর পলসের জার্নির কথাটা একটু শুনবো। শুরু করি ইন দ্য ইয়ার 2007। বাইরেও দুটো ক্লিনিক আছে, বাংলাদেশে আমাদের দুটো প্রেজেন্স রয়েছে। আচ্ছা, মানে ভারতবর্ষের বাইরেও আছে। আমরা মেসোথেরাপি ইন্ট্রোডিউস করি, আমরা নতুন টেকনিক এফইই টেকনিক আমরা ইন্ট্রোডিউস করি। যে হেয়ার ফলটা হয় কেন, মানে এত হেয়ার ফল, মানে যে অ্যানাজেন ক্যাটাজেন এন্ড টেলোজেন সাইকেল। অ্যানাজেন হচ্ছে গ্রোথ সাইকেল, রাত জাগা একটা ব্যাপার, মানে সবাই ধরুন চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, অফিস থেকে ফিরছেই 10টা সাড়ে 10টা, তারপর ডিনার করে ঘুমোতে ঘুমোতে 12টা, আবার সকালবেলা উঠেই অফিসে দৌড়চ্ছে, যেখানে আমরা রাত জেগে আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে। তারপরে আমরা যে খাওয়া দাওয়া করছি, ফুড হ্যাবিট, স্লিমিং করার জন্য ক্র্যাশ ডায়েটিং করি। আমি একদম আগের লুকটা আবার ফিরে পাচ্ছি। পেছনের এই এরিয়াটা পুরো ওয়ার্ল্ড হয়ে আছে, কারোর চুল পড়ে না সাইড থেকে বা পেছন। মানে এইটা কিন্তু সম্ভব যে আমরা যদি একবার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করি সেই চুল কিন্তু আর ঝরে পড়ছে না। হেয়ার ফল হয়ে গেছে কিন্তু তারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে চায় না, কারণ তারা ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিসে আপনি ট্রান্সপ্লান্টেশন করতে পারবেন। ট্রান্সপ্ল্যান্ট আমার শরীরে নতুন করে কোনো ক্ষতি করতে পারে, ইজ ইট ট্রু? হেয়ার ট্রান্সপ্লান্টেশনে কোনো সাইড এফেক্টস আসছে কিছু নেই। কি রকম খরচা অ্যাপ্রক্স পড়তে পারে? কতগুলো আপনার গ্রাফট ইমপ্ল্যান্ট করব আমি, সেটাই হচ্ছে প্রাইমারিলি কস্টিং। নমস্কার, ডক্টর পলস পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। ডক্টর পলস এই নামটার সঙ্গে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে পরিচিত, এবং স্কিন হেয়ারের সমস্যা বলতেই যে নামটা সবার আগে মাথায় আসে তা হলো ডক্টর পলস। কিন্তু কিভাবে তাদের জার্নি শুরু, কিভাবে তারা কাজ করছেন, এবং সামনে যেহেতু একটা উৎসবের একটা পরিবেশ রয়েছে, ঠিক তার আগে আমাদের চুল এবং ত্বকের যত্ন ডক্টর পলস কিভাবে নিচ্ছে, সবটা নিয়েই বিস্তারিত আলোচনায় আজকে আমরা যাব না, আড্ডায় যাব বলি, হ্যাঁ আড্ডায় যাব। আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পলসের কর্ণধার ডক্টর অভিজিৎ পল। নমস্কার ডাক্তারবাবু, স্বাগত। সামনেই পুজো আসছে, এবং আমরা কিন্তু হঠাৎ করে 1 মাস আগে থেকে চুল ত্বক নিয়ে খুব সচেতন হয়ে যাই হঠাৎ করে, কিন্তু সেই কথাটা শুনবো, তার আগে একটু ডক্টর পলসের জার্নির কথাটা একটু শুনবো। তো ডক্টর পলস দেখুন, আমরা শুরু করি ইন দ্য ইয়ার 2007। ডক্টর পলসের জার্নি শুরু হয় 18 years প্লাস, অলমোস্ট 18 years প্লাস। তো আমাদের শুরু হয় কলকাতার থেকে, প্রথম ক্লিনিক দিয়ে আমরা শুরু করি। তারপর গ্র্যাজুয়ালি আজকে আমাদের 16 ক্লিনিক্স রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, প্রাইমারিলি ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া। এছাড়া বাইরেও দুটো ক্লিনিক আছে, বাংলাদেশে আমাদের দুটো প্রেজেন্সও রয়েছে। আচ্ছা, মানে ভারতবর্ষের বাইরেও আছে। তো আমরা দেখুন জার্নিটা শুরু করি প্রাইমারিলি, আমার যে ব্যাকগ্রাউন্ড, আমি যখন থেকে চাকরি করছি বা এক সময় ডক্টরি পাস করার পরে আমি জব করছিলাম, তো সেখানে যখন আমাদের এই প্রাইমারিলি কসমেটিক কনসার্নস নিয়ে যে ট্রিটমেন্ট আমরা করতাম, তো সেখানে যখন আমি দেখি যে ওখানে ট্রিটমেন্ট যা করছি ক্লায়েন্টদের তো আমরা সলিউশন দিচ্ছিলাম, কিন্তু তাদের যে এক্সপেকটেশন হয়, মানে আমরা যে দেখি যাদের জন্য চুল পড়ে যাচ্ছে, তাদের যে ইমোশনস তার সাথে অ্যাটাচড, মানে তাদের একটা সোসাইটিতে কোথাও যেন কোনো গ্যাদারিং এ গেল বা কোথাও গেল, একটা যে কনফিডেন্স ল্যাক করে, তো সেই জিনিসটা আমরা তাদের তো ট্রিটমেন্ট করছিলাম সামহাও। ওখানে আমাদের ট্রিটমেন্ট দিয়ে মেনটেনেন্সও হচ্ছিল, মানে তাদের যে, বিকজ এই যে চুলের যে সমস্যা হয় ইউজুয়ালি সেগুলো প্রোগ্রেসিভ কন্ডিশন, যে প্যাটার্ন হেয়ার লস আমরা যেটা বলি, ছেলেদেরই হোক বা মহিলাদেরই হোক, বিশেষ করে ছেলেদেরই বেশি হয়, তো সেটা তো প্রোগ্রেসিভ কন্ডিশন। তো সেটা আমরা মেডিকেলি তাকে সলিউশন দিল, সেটা যে তাদের এক্সপেকটেশন ছিল যে আমি আগে যেরকম ছিলাম আমার আগের রূপ ফিরে চাই, তো সেইখানে সেই লিমিটেশনস গুলো ছিল। তো তারপর আমি যখন ডক্টর পলস আমি শুরু করি উইথ দি প্রাইমারি অবজেক্টিভ, মানে আমি, আমার সাথে আরেকজন, আমরা দুজন ফাউন্ডার আছি, আমি ডক্টর অভিজিৎ পাল, আমার আরেক পার্টনার ডক্টর বিজয় পাল, আমরা দুজনে মিলে এটা শুরু করি। তো যেদিন থেকে আমরা শুরু করেছি আমাদের প্রাইমারি অবজেক্টিভই ছিল যে উই হ্যাভ টু গিভ রেজাল্টস টু দিস পেশেন্টস, যাদের এই কনসার্ন তাদেরকে একটা রেজাল্টস তাদেরকে দিতে হবে, তাদের এক্সপেকটেশনটা আমাদের ফুলফিল করতে হবে। তো তার ক্ষেত্রে সেই যে ট্রিটমেন্ট করব তার জন্য যা নতুন নতুন লেটেস্ট ইনোভেশনস এই ইন্ডাস্ট্রিতে যে আসছে, তার সায়েন্টিফিক ইনোভেশনস, প্রাইমারিলি যে সায়েন্টিফিক ট্রিটমেন্ট তার যে ওয়ার্ল্ড ওয়াইড যেটা অ্যাভেলেবল হচ্ছে তাকে ইন্ট্রোডিউস করা, যে ক্লায়েন্ট তার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে। দেখুন ট্রিটমেন্ট ইন্ট্রোডিউস হলে তো সবার জন্য সবটা অ্যাপ্লিকেবল না, তার জন্য সায়েন্টিফিক্যালি যেটা অ্যাপ্লিকেবল হবে সেই হিসেব করে তাকে আমরা প্রসেস করে তাকে সেটা দেওয়া, ফাইনালি তাকে হ্যাপি করা, তার রেজাল্টসটা এনশিওর করা, সেই প্রসেসটাই আমাদের সিন্স বিগিনিং থেকে চলেছে। অ্যান্ড উই হ্যাভ বিন ইনোভেটিং। আমরা দেখুন মেসোথেরাপি 2007-এ কেউই জানতো না, আমরা মেসোথেরাপি ইন্ট্রোডিউস করি। মেসোথেরাপি হচ্ছে এক ধরনের একটা ট্রিটমেন্ট যেটা চুলের হেয়ার ফলটাকে অ্যারেস্ট করে, কিছুটা গ্রোথ দেয়। ইটস বেসিক্যালি নিউট্রিশন থেরাপি। তো এই ধরনের বিভিন্ন ইনোভেশনস আমাদের পরপর আসে, মানে মেসোথেরাপি দিয়ে শুরু করি, তারপর PRP 2010-এ শুরু করি, তারপর হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমাদের শুরু হয়।
ওই সময় তখন মানে পুরোনো টেকনিকে ট্রান্সপ্লান্টেশন হতো, আমরা নতুন টেকনিক FEE টেকনিক আমরা ইন্ট্রোডিউস করি। তো বিভিন্ন ধরনের ইনোভেশন সিন্স 2025 আজ পর্যন্ত আমরা সেই ইনোভেশনস গুলো করে আসছি। আমরা এক্সপেক্ট করি যে আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে আমরা তাদের এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারছি। একদম একটা বিগ স্মাইল যেন অলওয়েজ মুখে থাকে। অবশ্যই সেই চেষ্টা রয়েছে। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আমরা মানে কথা বলছি, যে হেয়ার ফলটা হয় কেন, মানে এটা হচ্ছে প্রথম জায়গাটা আমাদের খুঁজতে হবে। এত হেয়ার ফল মানে সবারই মোটামুটি এই প্রবলেম আছে। আজকাল মানুষকে যদি জিজ্ঞাসা করো কেমন আছে, বলবে সব ঠিক আছে, একটু হাঁটুর ব্যথা আর প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। এই দুটো প্রবলেম ভীষণ কমন। হেয়ার ফল, চুল পড়াটা ইজ এ ন্যাচারাল ফেনোমেনন। হেয়ার ফল সবারই হবে, বিকজ আমাদের যে চুলগুলো রয়েছে তার একটা লাইফ স্প্যান হয়, তার আবার 3টে স্টেজেস হয়। হেয়ারের একটা গ্রোথ স্টেজ, তারপর সে একটা রেস্টিং স্টেজে যায়, তার পরবর্তী ক্ষেত্রে সেটা পড়ে যায় মানে সেই গোড়ার থেকে নতুন চুলটা যখন বেরোয় সে পুরোনো চুলটাকে ফেলে দেয়। তো এই হচ্ছে একটা প্রসেস, যেটা আমরা ক্লিনিক্যালি মেডিকেলি আমরা বলি যে অ্যানাজেন, ক্যাটাজেন এন্ড টেলোজেন সাইকেল। অ্যানাজেন হচ্ছে গ্রোথ সাইকেল, ক্যাটাজেন হচ্ছে রেস্টিং সাইকেল এন্ড টেলোজেন ইজ দ্য শেডিং সাইকেল। তো এই যে সাইকেলটা চলছে, সাইকেলটা একটা টাইম ফ্রেম হয়, ইউজুয়ালি 7 to 8 ইয়ার্স একটা চুলের লাইফ স্প্যান হয়। তো এই প্রসেসে চুল পড়তেই থাকে, তার সাথে গ্রো করতে থাকে। সো দিস এ ন্যাচারাল ফেনোমেনা। চুলের থিনিং কখন শুরু হয়? যখন ধরুন চুলটা পড়ছে কিন্তু সেখানে রিগ্রোথটা হচ্ছে না, নতুন চুল আর গজাচ্ছে না। হ্যাঁ, এখন রিগ্রোথ কখন হবে না? এই পেছনে অনেকগুলো কারণ আছে। কারণটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে ওনার চুলের সমস্যাটা কোথায়, রুট কজটা কি। কজটাকে আইডেন্টিফাই করতে হবে, তার বেসিসে তাকে ট্রিটমেন্ট সলিউশন দিলে চুল পড়া অ্যারেস্ট হবে। এই যে বর্তমান সময় যেটা ধরুন চলছে, যে একটা প্রচন্ড রাত জাগা একটা ব্যাপার, মানে সবাই ধরুন চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, অফিস থেকে ফিরছেই 10টা 10:30, তারপর ডিনার করে ঘুমোতে 12টা, আবার সকালবেলা উঠেই অফিসে দৌড়চ্ছে, বা আমাদের জীবনযাত্রায় অনেক কিছু অ্যাড অন হয়েছে। তো ফলত লাইফস্টাইলটা বোধহয় কোথাও গিয়ে আর সেরকম নেই, যেটাকে আমরা অ্যাকচুয়াল লাইফস্টাইল বলি। অবশ্যই। তো সেটা কি এই হেয়ার ফলের একটা কারণ? লাইফস্টাইল ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন এন্ড দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হেয়ার ফলের জন্য। বিকজ লাইফস্টাইল যেটা আমরা ফলো করছি আজকাল, প্রাইমারিলি যদি আমরা দেখি আমাদের যে হ্যাবিটসটা, রাত জাগা হ্যাবিট, যেখানে আমরা রাত জাগা আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে। স্ট্রেস ইজ ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফর হেয়ার লস। তারপরে আমরা যে খাওয়া দাওয়া করছি, ফুড হ্যাবিটস, আমরা এখন যেগুলো খাই আমরা মুখের টেস্টের জন্য খাই, যে জিনিসটাতে টেস্ট লাগছে খাচ্ছি, তার কিন্তু ফুড ভ্যালু সেটা নেই। আমরা বেসিক্যালি জাঙ্ক ফুড খাচ্ছি, ফ্যাটি ফুডস খাচ্ছি, কোলাস খাচ্ছি, এই ধরনের জিনিস খাচ্ছি যেগুলো যার নিউট্রিশনাল ভ্যালু নেই, কিন্তু আমাদের খিদেটা মিটছে, আমার টেস্ট লাগছে তাই খাচ্ছি। তো ওয়ারেজ এই নিউট্রিশনটা আমরা ডিরাইভ করছি। তারপর অনেকে কি করে, ধরুন স্লিমিং করার জন্য ক্র্যাশ ডায়েটিং করে। তো ক্র্যাশ ডায়েটিং যখন করছি তাহলে আমি ফ্যাট ফুডসটা অ্যাভয়েড করছি। তো এখন আমাদের শরীরে যখন আমরা ভিটামিন খাই, 2 ধরনের ভিটামিন হয়, একটা ওয়াটার সলিউবল ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তো ওয়াটার সলিউবল ভিটামিন তো আপনি জল খেলে সেটা ভিটামিন তার সাথে অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন যখন আপনি ফ্যাটসটা খাচ্ছেন না, ভিটামিন A, D, E আর K, এই 4টে ভিটামিন হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনস। এই ভিটামিন যখন আপনি খাচ্ছেন কিন্তু আপনি ফ্যাটস খাচ্ছেন না, তখন তো সেই অ্যাবজর্পশন হচ্ছে না, তো আপনি ভিটামিন ডেফিশিয়েন্ট হচ্ছেন। যখনই ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে, দিস ইজ কন্ট্রিবিউটিং টু হেয়ার লস। তো এই বিভিন্ন জিনিস কন্ট্রিবিউট করছে আমাদের হেয়ার লসের জন্য। এই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, এটা নিয়ে মানুষের মনের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়। যে প্রথমত হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা মানেই আমি একদম আগের লুকটা আবার ফিরে পাচ্ছি, এটা কতটা ঠিক? দেখুন, চুলের যদি সমস্যা আপনি দেখেন, চুলের যেটা প্রাইমারিলি সব থেকে মেজর কেস আমাদের কাছে আসে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া মানে জিন ওরিয়েন্টেড যেটা হেয়ার লস। সাধারণত আমরা সবার ক্ষেত্রেই দেখি, পুরুষদের ক্ষেত্রে বেসিক্যালি দেখা হয় তাদের সামনে রিসিডিং হেয়ার লাইন হচ্ছে, তারপর পেছনের এই এরিয়াটা পুরো বল্ড হয়ে যাচ্ছে। কারোর চুল পড়ে না সাইড থেকে বা পেছন থেকে, এই বল্ডনেসটাই হয়। আর ফিমেলসদেরও বেসিক্যালি দেখা যায় আপনারা যেখানে পার্টিংটা করেন, মিড পার্টিংটা থিনিং হয়ে যায় বা কারো হেয়ার লাইনটা ব্যাক করে যায়। তো এটা বেসিক্যালি একটা জেনেটিক রিজনই হয়, জেনেটিক ইনডিউসড হেয়ার লস, যা ট্রিগার করে। তার ফলে বেসিক্যালি এগুলো ট্রিগার অফ হয় প্রাইমারিলি স্ট্রেসের জন্য, আমাদের লাইফস্টাইলসের জন্য, বা কোনো ডেফিসিয়েন্সিসের জন্য, বা কোনো ইলনেসেস হলো, কোনো রোগ হলো, তারপরে এটা ট্রিগার হতে পারে। এখন যেখানে ধরুন রিসিডিং হয়ে পুরো স্মুথ চকচকে হয়ে গেছে, সেখানে রুটস নেই, সেখানে কোনো মেডিসিন দিয়ে আমরা সেটাকে রিকভার করা যায় না। তো সেখানে সলিউশন হচ্ছে ট্রান্সপ্লান্টেশন ইজ দি প্রাইমারি সলিউশন। ট্রান্সপ্লান্ট যাকে করানো হবে, ট্রান্সপ্লান্টেড হেয়ার থেকে যায়, ট্রান্সপ্লান্টেড হেয়ার কোনোদিনও ফল করে না। ওকে, এখন ডিপেন্ড করছে আপনার কতটা এরিয়া বল্ডনেস হয়েছে, সেটা আমি কভার করব কতটা, কোথা থেকে হেয়ার নিয়ে আমি কভার করছি, সেই সাফিসিয়েন্ট হেয়ার রয়েছে কিনা আপনার ডোনার এরিয়া থেকে আমি কভার করার জন্য, তার উপরে ডিপেন্ড করছে আপনার ডেন্সিটিটা।
কিন্তু অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্টেশন যখন আপনি করবেন, তার রেজাল্ট যখন আসবে, অবভিয়াসলি আপনি দেখবেন যে আপনার 10 বছর বয়স আপনার কমে গেছে ওয়ান্স ইউ আর উইথ দ্য ট্রান্সপ্লান্টেশন। একদম, মানে এইটা কিন্তু সম্ভব যে আমরা যদি একবার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করি সেই চুল কিন্তু আর ঝরে পড়ছে না। অনেকেই মনে করেন যে, বিশেষত আমি দেখেছি, এটা আমার খুব একদম ব্যক্তিগত অভিজ্ঞতা, যে যারা ধরুন অনেকেরই আছে হেয়ার ফল হয়ে গেছে কিন্তু তারা না হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে চায় না, কারণ তারা ডায়াবেটিক পেশেন্ট। তারা কোথাও একটা গিয়ে ভয় পায় যে ওটা আমাদের জন্য স্যুট করবে কিনা। এটা কি মিথ নাকি এটার কোনো? দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টেশন কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আছে যেগুলোতে আমাদের মানে সলিউশন আসবে, কিন্তু আমাদের দেখতে হয়। যেরকম হেয়ার ট্রান্সপ্লান্টেশনে কিছু কন্ট্রাইন্ডিকেশনস আছে, যে কেউ যদি হাইলি ডায়াবেটিক থাকে বা কেউ যদি খুব বেশি হাইপারটেনসিভ থাকে, হাই প্রেশার রোগী হয়, বা হার্ট ডিজিজেস কারো থাকে, তো সেই ক্ষেত্রে ট্রান্সপ্লান্টেশন করার আগে আমরা কিছু ফিটনেস চেক করা হয়। আগে আমাদের টিম তার ফিটনেস চেক করা হয়, তার মেডিসিনসটাকে ডোজটাকে কন্ট্রোল করা হয়, তারপর স্পেশালিস্টের ওপিনিয়ন নেওয়া হয় যে সেই ক্যান্ডিডেটটা ফিট কিনা ট্রান্সপ্লান্টেশনের জন্য, তারপর তাকে ট্রান্সপ্লান্টেশন করানো হয়। ডায়াবেটিসে আপনি ট্রান্সপ্লান্টেশন করতে পারবেন, কিন্তু তার জন্য কিছু লাইফস্টাইল মডিফিকেশনস আমরা বলে দেবো, কিছু সাপ্লিমেন্টেশন বলে দেবো, সেগুলো যদি কন্ট্রিবিউট করেন তাহলে গ্রোথটা ভালো আসবে। নাহলে ডায়াবেটিস থাকলে, সুগার থাকলে গ্রোথের রেসপন্সটা কম হয় কম্পেয়ার টু দ্য নর্মাল কেস। আচ্ছা, সেটাই। মানে এই যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে তৈরি হয়, আসলে হয় কি আমরা একটা কিছু শুনলাম ওটা মাথায় নিয়ে চলছি, এবং প্রত্যেকটা সমস্যার তো একটা সলিউশন রয়েছে, একটা সমাধান রয়েছে। সব সমস্যারই সমাধান রয়েছে, প্রোভাইডেড আপনি সেই ইনস্ট্রাকশনস যেগুলো আমরা দিচ্ছি সেটা আপনি ফলো করুন। একদমই তাই, কারণ ওই ডাক্তারের উপর ডাক্তারি করলে কিন্তু মুশকিল, ওটাকে কিন্তু একটুখানি মেনে চলতে হবে। অনেকে আবার এটা মনে করেন যে আমার শরীরে কোনো রোগ নেই, কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আমার শরীরে নতুন করে কোনো ক্ষতি করতে পারে। ইজ ইট ট্রু? কোনো কিছু ক্ষতি হবে, বিকজ হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে আপনার একটা সুপারফিশিয়াল প্রসিজিয়ার। মানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে ডে কেয়ার প্রসিজিয়ার। এটা মানে এমন নয় কি আপনাকে হাই এন্ড ওটিতে অজ্ঞান করে কিছু করা হবে, সেটা নয়। এটা লোকাল অ্যানেস্থেসিয়াতে করা হয়, সুপারফিশিয়ালি স্কিনের লেভেলেই করা হয়। হেয়ার ট্রান্সপ্লান্টেশনে কোনো সাইড এফেক্টস আস কিছু নেই। বেসিক্যালি আমরা অন্যের চুলও তো লাগাই না, আপনার চুলই লাগাচ্ছি, নিজের জিনিসই হচ্ছে, তো তাতে কোনো সাইড এফেক্ট বা রিজেকশনেরও কোনো ব্যাপার নেই। কিন্তু ডিপেন্ড করছে ট্রান্সপ্লান্টেশনের সাকসেস আর রেজাল্ট ডিপেন্ড করছে আপনার ডোনার হেয়ার। ডোনার হেয়ার মানে আমরা হেয়ারের মানে স্ক্যাল্প যখন আমরা ডিফারেন্সিয়েট করি, ওখানে দুটো জোন আমাদের করা হয়, একটা হচ্ছে ফ্রেজাইল জোন, একটা হচ্ছে পার্মানেন্ট জোন। ফ্রেজাইল জোন কাকে বলা হয়? যেই জোনে ধরুন এই যে আমাদের চুলটা পড়ছে এই জায়গায়, পেছনের চুল কেন পড়ে না বা এখানকার চুল কেন পড়ে যায়, এই যে চুলের গোড়াগুলো রয়েছে, এই গোড়ার মধ্যে এক ধরনের রিসেপ্টরস থাকে। যেই হরমোনের জন্য আমাদের চুলটা ধরুন পড়ছে, সেই হরমোনের সাথে এই রিসেপ্টরস গুলো অ্যাক্টিভেট হয়ে যায়, গিয়ে তখন বাইন্ড হয়ে তখন এই রুটটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, ওই হরমোনটা ড্যামেজ করে দেয়। তো যখন ড্যামেজ হতে থাকে তখন রুটটা আস্তে আস্তে শুকিয়ে যায়। ইনিশিয়ালি যখন ভালো চুলটা হেলদি হেয়ারটা পড়বে, সেখানে একটা যে হেয়ার গ্রো করবে সেটা আনহেলদি হেয়ার, মানে অতটা থিকনেস বা অত ভালো থাকবে না কোয়ালিটি। এটা আবার ঝরে গেলে আবার সেখান থেকে আরো সরু চুল আসবে, আস্তে আস্তে ফাইনালি রুটটা ডেড হয়ে যায়। তো এই ধরনের রুটগুলোতে রিসেপ্টার্স রয়েছে, কিন্তু আমার যে পেছনে যেখান থেকে আমরা ট্রান্সপ্লান্টেশন করি সেই রুটে এই রিসেপ্টার্স নেই। তো যখন আমরা ট্রান্সপ্লান্টেশন করি, এই রুটটাকে নিয়ে আমরা এখানে লাগাচ্ছি, তার জন্য আমরা বলছি যে ট্রান্সপ্লান্টেশন করার পর ট্রান্সপ্লান্টেড হেয়ার্স পড়ে না, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট রিসেপ্টার্স। কিন্তু এখন যে ট্রান্সপ্লান্টেশন আপনাকে আমি করব, আপনার যে ডোনার এরিয়াটা সেটা দেখে নিতে হবে যে কতটা হেলদি না হলে সেটাকে আমাদের মেডিসিনস বা কিছু সাপ্লিমেন্টেশন দিয়ে হেলদি করে তারপরে আমরা সেটা ট্রান্সপ্লান্টেশন করাই। আর ডিপেন্ড করছে আপনার কতটা এরিয়া আমাকে কভার করতে হবে ট্রান্সপ্লান্টেশন করে। ছোট এরিয়া হলে রেজাল্টস খুব ভালো আসবে, যেমন আমার ক্ষেত্রে আপনি দেখছেন আমার ফ্রন্টাল দুটো ট্রান্সপ্লান্টেশন করা। আচ্ছা, আমার ছোট রিসিডিং হেয়ার লাইন ছিল, তাই আমার এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে না, আমি একদম সামনে বসে আছি তো বোঝা যাচ্ছে না, কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টেশন অ্যাবসলিউটলি ন্যাচারাল রেজাল্টস আপনি পাবেন, কেউ বুঝতেই পারবে না। আচ্ছা, ডিপেন্ড করছে তার কতটা আমি ডেনসিটি দিচ্ছি। এখন যদি আমার ধরুন এক্সটেন্সিভ বলনেস থাকতো, আমি তো পিছনটা নিয়ে পুরো কভার করতে পারতাম না, তখন তার আমি সামনেটাই করতাম, তার সামনের লুকসটা চেঞ্জ হয়ে যেত, কিন্তু পেছন থেকে হয়তো ফাঁকা দেখা যেত, বাট ইট গিভস এ ন্যাচারাল লুক। একদমই তাই। মানে অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে, যে অনেকের মনে এই ধারণাটাও আছে যে উইক পড়লে যেরকম লাগে হেয়ার ট্রান্সপ্লান্টে বোধহয় সেরকম লাগে। এটা ডিপেন্ড করছে, দেখুন আপনি কোথায় ট্রান্সপ্লান্টেশনটা করছেন, কোথায় করাচ্ছেন। আজকাল অনেক জায়গায় দেখবেন ট্রান্সপ্লান্টেশন প্রাইসিং নিয়ে অনেকেই সস্তায় করাতে যায়। সস্তায় যখন করাবেন সেখানে তার সেট আপ বা সেই ইনফ্রাস্ট্রাকচারে আপনার কম্প্রোমাইজ করছে ওরা। তো আপনি ভালো জায়গায় করান, যেই সেট আপে করাবেন দ্যাট শুড বি প্রপারলি লাইসেন্স সেট আপ, মানে গভর্নমেন্ট অ্যাক্রিডিটেড সেট আপ, যেখানে প্রপার ওটি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেখানে প্রপার একটা অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ড রয়েছে, তাদের ইকুইপমেন্টস, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের স্টেরিলিটি, যে ওটির যে স্টেরাইল এনভায়রনমেন্ট, স্টেরিলিটি প্লাস ওটি টিম, ডক্টরের এক্সপিরিয়েন্স, এগুলো সমস্ত কিছু ম্যাটার করে। ভালো জায়গায় ভালো রকম সার্ভিস নিলে আপনার রেজাল্ট ন্যাচারাল আসবে।
আপনি সেই জায়গায় যদি কম্প্রোমাইজ করছেন, একটা টেকনিশিয়ানকে দিয়ে করাচ্ছেন, মানে ইনফিরিয়ার ইনফ্রাস্ট্রাকচারে করাচ্ছেন জাস্ট টু কম্প্রোমাইজ উইথ দি প্রাইস, তার অনেক রকম মানে রিয়াকশন হতে পারে, আউটকামও সেই পজিটিভ আসবে না, সেটাই। একেবারেই তাই। সুতরাং এই বিষয়গুলো জানতে হবে, সেটা জানাটা আমাদের কাজ নয় বলবো না, ডেফিনেটলি যে কোনো কিছু করার আগে সেই বিষয়টা নিয়ে একটুখানি জেনে নেওয়া দরকার। কিন্তু এই যে বিশদে ঠিক যেভাবে ডাক্তারবাবু বলে দিচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু জানা দরকার। এই অজ্ঞতার কারণে কিন্তু আমরা অনেক সময় ভুল জায়গায় চলে যাচ্ছি, হয়তো চাইছি না কিন্তু ভুল জায়গায় চলে যাচ্ছি, গিয়ে নিজের লুকসটাকে নষ্ট করে ফেলছি। অবশ্যই। এই দেখুন, ট্রান্সপ্লান্টেশন হচ্ছে একটা ওয়ান টাইম প্রসেস, এটা তো আপনি বারবার করাবেন না। একদমই না। তো যখন এই ডিসিশনটা নেবেন, নেওয়ার সময় অবশ্যই এই জিনিসগুলো দেখে নিতে হবে যে আপনি যেখানে করাচ্ছেন সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই অর্গানাইজেশন, তাদের এক্সপিরিয়েন্স, তার ডক্টরস টিম কেমন, কোয়ালিটি তারা কেমন দিচ্ছে, সে তার রিভিউজ আপনি গুগলে দেখুন বা বিভিন্ন জায়গায় রিভিউজ নিন, তাদের যে ক্লায়েন্ট তারা যাদেরকে করিয়েছে তাদের রেজাল্টস আপনি দেখুন, দেখে তারপর ডিসিশন নিন। জাস্ট ফাইন্যান্সিয়ালটা দেখে ডিসিশনটা নেওয়াটা ভুল। ফাইন্যান্স যদি কারো ফিনান্সিয়াল মানে প্রবলেম হয়, সেখানে তার অনেক রকম সলিউশনস আছে, ফাইন্যান্স স্কিমস আছে, আপনি পার্শিয়াল ইএমআই পেমেন্টও আপনি সেটা করতে পারেন, সেই অপশনসও রয়েছে। কিন্তু সেই জায়গায় আমি ওটা কম্প্রোমাইজ করে শুধু প্রাইসটাই আমি দেখছি, মানে সাধারণত আমরা দেখি সবাই এসে আগেই জিজ্ঞেস করে যে আপনাদের প্রাইস কত, খরচা কত, তো সেখানে বলছে অমুক জায়গায় এই দিচ্ছে, অমুক জায়গায়, তারা এই জিনিসটা অ্যানালাইসিস করছে না যে আমি যেখানে যাচ্ছি তার এক্সপিরিয়েন্স, টিমের এক্সপিরিয়েন্স কি, তার ইনফ্রাস্ট্রাকচার কি, তার অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস কি, এই জিনিসগুলো অনেক ম্যাটার করে। সুতরাং সেই দিকগুলো কিন্তু একটুখানি আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং একটা যে সুযোগ সুবিধা রয়েছে, ডক্টর পলসে এই সমস্ত সুবিধাগুলো আমরা পেয়ে যাচ্ছি। সুবিধা আছে আমাদের কাছে, আমরা অনলাইন ফ্যাসিলিটি, অনলাইন কনসালটেশন ফ্যাসিলিটিও আছে। আচ্ছা, যারা আসতে পারছেন না, অবশ্যই আপনি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে আপনি ডক্টরের সাথে কনসাল্ট করলেন। আজকালকার তো জেনারেশন সবাই তো টেক সেভি, তারা প্রেফার করে যে বাড়িতে বসেই ইনিশিয়াল সার্ভিসটা আমরা নিয়ে নিই। তো সেই ফ্যাসিলিটি করার জন্য উই হ্যাভ দ্যাট প্রসেস, সিস্টেমস আমাদের রয়েছে। আপনি অ্যাপ ডাউনলোড করে ডক্টরের সাথে কনসালটেশন করুন, আপনার প্রবলেমটা বলুন। ইনিশিয়ালি হয়তো সবার ক্ষেত্রে তো ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন হয় না, ইনিশিয়ালি ধরুন ইনিশিয়াল হেয়ার লস হচ্ছে, সেখানে হয়তো বেসিক আপনি ডক্টর কনসালটেশন করলে মেডিসিন বা সাপ্লিমেন্টেশন নিলেই অনেকটা অ্যাড্রেসড হয়ে যায়। ফার্দার যদি ট্রান্সপ্লান্টেশন রিকোয়ার্ড হয় তখন আপনি ক্লিনিকে আসুন আমাদের সাথে, আমরা আপনার অ্যাসেস করি, করে প্রপার ইনভেস্টিগেশন করি, দেন উই ক্যান টেক এ ডিসিশন যে আমরা কি করতে পারি না করতে পারি আপনার ক্ষেত্রে। একেবারেই। এবার একটু আমার বন্ধুদের জন্য একটা প্রশ্ন ডাক্তারবাবু, যে কিরকম খরচা অ্যাপ্রক্স পড়তে পারে, মানে মিনিমাম কিরকম মানে খরচ হতে পারে? দেখুন, ট্রান্সপ্লান্টেশনে যেটা আমি আগেই বলেছি, ট্রান্সপ্লান্টেশনে কস্ট ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরসের উপরে। প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে কি আপনি কোন স্টেজ অফ বলনেসে আছেন। বলনেসে 7খানা স্টেজেস হয়, তো যত বড় স্টেজ তত বড় এরিয়া কভার করতে হবে, তার জন্য গ্রাফট বেশি লাগবে। যত গ্রাফট লাগবে তার কস্ট বাড়বে। তারপর যেটা বললাম, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ডক্টরসের, সার্জনসের এক্সপিরিয়েন্স, টিমের এক্সপিরিয়েন্স, এই সমস্ত ডিপেন্ড করেই কস্টটা ডিটারমাইন্ড হয়। কিন্তু প্রাইমারি যেটা হয় কস্টিংটা হচ্ছে গ্রাফটের উপর, মানে কতগুলো আপনার গ্রাফট ইমপ্ল্যান্ট করবো আমি, সেটাই হচ্ছে প্রাইমারিলি কস্টিং হয়। এখন গ্রাফট কস্টিং কিভাবে হয় দেখুন, একটা গ্রাফট যখন আমি তুলছি, সেখানে কারো 3টে চুল থাকে, কারো আবার 2টো চুল থাকে, সেখান থেকে স্লিভারিং করে আমরা সেটাকে আবার ইমপ্ল্যান্ট করা হয়। তো এটাও মার্কেটে একটা মিথ রয়েছে যে উনি হেয়ার বলছে, আপনি গ্রাফট বলছেন, আমরা ক্লিয়ারলি বলি গ্রাফট। এখন এই গ্রাফটের কস্টিংটা ডিপেন্ড করছে, যেরকম বললাম, এগুলো বেসিক ইনফ্রাস্ট্রাকচার প্লাস এক্সপিরিয়েন্স প্লাস এইসব ডিপেন্ড করে। ইন জেনারেল মার্কেটে যেটা দেখা যায়, কোনো ধরুন প্রিমিয়াম ক্লিনিক রয়েছে, তাদের কস্টিং হচ্ছে অ্যারাউন্ড 100-150 রুপিস পার গ্রাফট কস্টিং নেয়। তারপর কিছু আবার মিডিওকার ক্লিনিক আছে যেখানে লো স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড হচ্ছে, তারা তো কিছু রেটে করে দেয়, 10 টাকা 20 টাকা গ্রাফটও করে দিচ্ছে উইদাউট এনি প্রপার ইনফ্রাস্ট্রাকচার। জিনিসটা প্রপার হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। আমরা উই আর নট ভেরি হাই, neither we are very low, we are in between. আমরা ইউজুয়ালি চার্জ করি অ্যারাউন্ড 40-50 রুপিস পার গ্রাফ। তার মধ্যে সেটা ক্যাটাগরাইজেশন আছে, অনেকগুলো টেকনিক্স আছে, মানে আপনি কি ধরনের টেকনিক নেবেন। ধরুন একটা বেসিক হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়, আরেকটা হচ্ছে পেইনলেস হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়। তো এখানে একটু মাইনর চেঞ্জেস হয় ডিপেন্ডিং আপন, বিকজ ওর মধ্যে কনজিউমেবল যেটা আমরা ইউজ করছি, ধরুন পেইনলেস করছি, তার জন্য আমার যে অ্যানাস্থেশিয়ার যে ককটেলটা প্লাস তার যে সিরিঞ্জ, নিডল, তার প্রাইসিং এর জন্য মাইনর কস্টটা টুইকিং হয়। বাট অন অ্যান এভারেজ 40-50 রুপিস ইজ এ গ্রাফট আমরা যেটা চার্জ করা হয়। ছেলেদের যে হেয়ার ফলটা হয় সেটা নিয়ে আমরা একটা কথা বললাম, কিন্তু মহিলাদের হেয়ার ফলটা কিন্তু খেপে খেপে হয়,
সাধারণত দেখা যায়, একটা হচ্ছে বয়ঃসন্ধিকালে, একটা হচ্ছে যখন তার মাতৃত্বকালীন সময়, এবং আফটার 30 to 35 যখন তার হরমোনাল চেঞ্জেস গুলো হচ্ছে, মেয়েদের কিন্তু এরকম ভাবে হেয়ার ফলটা দেখা যায়। কারুর প্রতিটা ক্ষেত্রে, কারুর পার্টিকুলার কোনো একটা ক্ষেত্রে একদমই তাই। তো এই যে হেয়ার ফলটা হচ্ছে, অনেক ক্ষেত্রেই অনেক মেয়েকে দেখেছি যে একদম মানে স্ক্যাল্প দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা কি করেন? কারণ মেয়েদের ধরুন পুরোটাই একদম লম্বা থাকছে, তো সেখান থেকে ডোনার হেয়ারটা কিভাবে আপনারা? দেখুন, মহিলাদের ক্ষেত্রে আমরা ট্রান্সপ্লান্টেশন করি, কিন্তু মহিলাদের আগে বলছি যে তাদের যে হেয়ার লস হয় কেন হয়। তো মহিলাদের দেখুন প্রাইমারিলি যে চুল পড়ে, ইটস বিকজ অফ হরমোন। হরমোন হচ্ছে প্রাইমারি রিজন, জেনেটিক হচ্ছে প্রাইমারি কারণ, তার সাথে হরমোন ক্যান ট্রিগার অফ দি হেয়ার লস, বা তাছাড়া স্ট্রেস, টেনশন বা কোনো ইলনেসেস ট্রিগার অফ করতে পারে। তো মহিলাদের দেখা যায় ইন জেনারেল আজকে যে আপনাদের লাইফস্টাইল, মহিলাদের মানে দেখুন আগে আমাদের মারা সব বাড়ির কাজকর্ম করতো, আজকালকার মহিলারা মানে ছেলেরা আমরা যেরকম কাজ করি সেরা সেই লেভেলে কাজ করছে, সেই ধরনের তারা লাইফস্টাইল মেনটেন করছে, তারা গিয়ে জিম করছে, এক্সারসাইজ করছে, বডি বিল্ডিং করছে। তো আমাদের দেখুন মহিলাদের বডিতে কিছু ফিমেল হরমোন ডমিনেন্ট থাকে, মেল হরমোন কম মাত্রায় থাকে। পুরুষদের ক্ষেত্রে মেল হরমোন ডমিনেন্ট থাকে, ফিমেল হরমোন লেস প্রমিনেন্ট থাকে। এখন মহিলারা যখন এই বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছে বা জিম যাচ্ছে বা যে লাইফস্টাইল গুলো মেনটেন করছে, তার ফলে কি হচ্ছে, তাদের বডিতে মেল হরমোনটা আস্তে আস্তে ডমিনেট বেড়ে যাচ্ছে। এই যে বডি আপনার মাসেল করছেন বা বডি বিল্ডিং, এতে তো মেল হরমোনটা, টেস্টোস্টেরন হরমোনটা মানে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো এখন যখনই এই হরমোন অ্যাক্টিভেট হচ্ছে, তার ফলে কি আপনার এই বডি যেরকম বিল্ড করছে, চুলের গোড়াটাকে নষ্ট করছে আপনার। তার ফলে আপনার তখন হেয়ার থিনিং শুরু হচ্ছে। এখন হেয়ার থিনিং শুরু হচ্ছে, তাহলে আপনাকে এটা কি করে ঠিক করতে হবে? প্রাইমারিলি আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, খাওয়া দাওয়ার ফুড হ্যাবিটসটা ঠিক করতে হবে, যে নেসেসারি ভিটামিন সাপ্লিমেন্টস আপনার প্রয়োজন হয় সেগুলো আপনাকে নিতে হবে, সো দ্যাট ইউ ক্যান কন্ট্রোল দি হেয়ার লস ফার্স্ট অফ অল। তাছাড়া আপনাকে কি করতে হবে, ধরুন অনেক মায়েদের দেখা যায় আফটার ডেলিভারি পর চুল পড়া দেখা যায়, দ্যাট ইজ ন্যাচারাল। বিকজ কি হয়, আফটার ডেলিভারি পরে আপনার হরমোন লেভেল হঠাৎ করে কমে যায়, ইস্ট্রোজেন লেভেলটা কমে যায়। তো সেই ক্ষেত্রে একটা টেলোজেন এফ্লুভিয়াম শক লস হয়। ইউজুয়ালি ওটা 3 to 4 months থাকে, আবার 8 to 9 months ওটা রিকভারও করে যায়, প্রোভাইড উইথ প্রপার সাপ্লিমেন্টেশন, যদি কিছু নিউট্রিশন দেওয়া হয় সেটা রিকভার করে যায়। বা আদারওয়াইজ পোস্ট মেনোপজে যেহেতু হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, তার ফলে হেয়ার লস হয়। তো মহিলাদের ক্ষেত্রে যাদের ধরুন যেটা বললেন আপনি, স্ক্যাল্প দেখা যাচ্ছে, যেটা আমি প্রথমে বলেছিলাম, মিড পার্টিং এরিয়া বা পার্টিং এরিয়াতে থিনিং ওয়াইড হয়ে যায় বা হেয়ার লাইনটা ব্যাক করে যায়, সেই ক্ষেত্রে ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য সলিউশন। সিমিলারলি যেরকম পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে আমরা ব্যাক থেকে নিই, কিন্তু তাদের আর হেয়ার কাট করতে হয় না, শুধু ব্যাকে ট্রিমিং করে ওখান থেকে গোড়াটা নিয়ে এখানে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। এন্ড দ্য রেজাল্টস আর অ্যাবসলিউটলি ন্যাচারাল, মানে হয়ে গেলে পরে আপনি বুঝতেই পারবেন না যে তার ট্রান্সপ্লান্টেশন হয়েছে।